অবশেষে ফাইনাল ভোটার তালিকা প্রকাশ হতে চলেছে। 14ই নভেম্বর যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল, 2 মাস ধরে এসআইআর এর প্রক্রিয়া চলেছে, আমরা সবাই জানি। বিএলওরা, নির্বাচন কমিশনের তরফে বিএলওরা বিএলএ টুদের, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিএলএ টুদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি বাড়ি গেছেন, এসআইআর ফর্ম দিয়েছেন এবং তারপরে তাদের থেকে আবার ফর্ম সংগ্রহ করেছে। এই প্রক্রিয়ায় বিএলএ টুরা বিএলওদের সঙ্গে ছিলেন এবং এই প্রক্রিয়া 2 মাস ধরে হয়েছে, আমরা প্রত্যেকেই জানি। এবং তারপরে ফর্ম সংগ্রহ যখন বিএলওরা করেছেন, তারপরে নির্বাচন কমিশনের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে। ভোটারদের, যে সকল ভোটারদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে, তাদের কাছে শুনানির ফর্ম গেছে, শুনানির চিঠি গেছে। যাদের কাছে শুনানির চিঠি গেছে তারা গিয়ে হিয়ারিংয়ে গিয়েছেন, তারা হিয়ারিংয়ে গিয়ে তাদের কাগজপত্র দেখিয়েছেন এবং তাদের মধ্যে যারা যারা পরিষ্কারভাবে কাগজপত্র দেখাতে পেরেছেন তাদের নাম ভোটার তালিকায় থাকবে, এটা আমরা আশা করছি। শুধু আশা করছি না, যাদের নাম, যারা আর কি কাগজপত্র সঠিকভাবে দিতে পেরেছেন তাদের নাম ভোটার তালিকায় থাকবে। আর এই প্রতিবেদন যখন আপনারা দেখবেন ততক্ষণে হয়তো ফাইনাল লিস্ট বেরিয়ে গেছে, ততক্ষণে হয়তো ফাইনাল লিস্ট আপনাদের হাতে চলে এসেছে। এই এসআইআর নিয়ে আমরা রাজ্যবাসী কত কি না দেখলাম গত 3-3.5 মাস ধরে, যবে থেকে আর কি এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই 14ই নভেম্বর এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি তৃণমূলের নেতাকর্মীরা বিএলওদেরকে ধমকেছেন, চমকেছেন। আমরা দেখেছি জায়গায় জায়গায় অবরোধ হয়েছে, আধিকারিকদের অফিসে ভাঙচুর হয়েছে, নির্বাচন কমিশনের অফিস ভাঙচুর হয়েছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, আমরা এগুলো দেখেছি। আর বাংলায় এগুলো আমরা দেখতে দেখতেই অভ্যস্ত হয়ে গেছি। এই তৃণমূল কংগ্রেস জামানায় এগুলো দেখতে দেখতেই আমরা অভ্যস্ত হয়ে গেছি। সারা ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, সেখানে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও এই জিনিস আমরা লক্ষ্য করতে পারিনি, মানে দেখতে পাইনি। শুধু একমাত্র পশ্চিমবাংলায় যে অরাজকতা এই এসআইআরকে কেন্দ্র করে, এসআইআরকে ঘিরে হয়েছে, তা সারা ভারতবর্ষে আর কোথাও হয়নি। অশাসিত বিজেপি রাজ্য গুলোতেও এসআইআর হয়েছে, সেখানেও আমরা দেখেছি সুন্দরভাবে এসআইআর প্রক্রিয়া সমাপ্তি ঘটেছে। কিন্তু বাংলায় সেটা করা সম্ভব হলো না, বাংলায় সেটা করা গেল না, কেননা বাংলায় সেটা করতে দেওয়া হয়নি, বাংলায় সেটা করতে দেওয়া হলো না। কেননা ওই আমাদের শাসক দলে যারা ভোট ব্যাংক, তাদের নাম বাদ যাবে বলে সেই সকল অনুপ্রবেশকারী যারা আর কি শাসক দলের ভোট ব্যাংক, যারা আমাদের দেশের নাগরিক নন, তাদেরকে ভোটার তালিকায় ঢুকিয়ে রেখে তৃণমূলের ভোট ব্যাংককে শক্তিশালী করে রেখেছে তৃণমূল। এটা তৃণমূলের ভোট ব্যাংক, তো তাদের নাম যদি বাদ চলে যায় তাহলে তৃণমূলের ক্ষেত্রে তো সমস্যা। 2026-এ তৃণমূল ক্ষমতায় ফিরে আসতে পারবে না, 2026-এ তৃণমূল জিততে পারবে না। তাই তৃণমূলের যত জ্বালা যন্ত্রণা, আর এই তৃণমূলের জ্বালা যন্ত্রণার কারণেই, তৃণমূলের পরাজিত হওয়ার ভয়ের কারণেই, তৃণমূল হেরে যাওয়ার এই ভয়ের কারণেই, হেরে যাবে এই ভয় পাওয়ার কারণেই আমাদের রাজ্য জুড়ে এই বিগত কয়েক মাস ধরে এই অরাজকতা আমরা দেখলাম এবং আরো কত কিছু দেখলাম। আমরা আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে আমরা সুপ্রিম কোর্টে আবেদন পর্যন্ত করতে দেখলাম। সুপ্রিম কোর্টে উনি আবেদন করলেন, উনি আর্গুমেন্ট করলেন, উনি তর্ক করলেন, জাজদেরকে থামিয়ে, মানে জাজকে থামিয়ে দিয়ে উনি ওনার কথা বলে চললেন। পাশে দাঁড়িয়ে উকিলরা এবং জাজরা বলছে, মানে যিনি জাজ ছিলেন বিচারপতি, উনি বলছেন যে এইভাবে সুপ্রিম কোর্টে এইভাবে আর্গুমেন্ট করা যায় না, এটা সুপ্রিম কোর্টের প্রিন্সিপাল বিরুদ্ধ কাজ হচ্ছে। তা সত্ত্বেও উনি করে গেলেন। জাজ ওনাকে সুযোগ দিন, মুখ্যমন্ত্রী তো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী বলে কথা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলে কথা, তাই জাজ কিন্তু এটা সহ্য করে, মানে বিচারপতি মহাশয়, মাননীয় বিচারপতি মহাশয় ওনার এই অসভ্যতা সহ্য করে। তা উনি যদি আর্গুমেন্ট করতেই পারেন, তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা খরচা করে উনি কেন উকিল রাখলেন বলতে পারেন? কেন কপিল সিব্বল, মনু সিংভিদের দাঁড় করিয়ে
রাজ্যের আমার আপনার এতগুলো করের টাকা নষ্ট করলেন? আমার আপনার দেওয়া করের টাকাগুলো এই উকিলদের পিছনে খরচা করলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। এর প্রশ্ন হয় এই প্রশ্নের উত্তর হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো দিতে পারবেন, যে উনি কেন এই আগের অ্যাপিলগুলো করেন। মানে রাজ্য সরকার যতবার হাইকোর্টে মুখ থুবড়ে পড়েছে ততবারই সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টে বিরাট বিরাট উকিলদেরকে দাঁড় করিয়ে আমার আপনার করের টাকা, রাজ্য সরকারের টাকা, সেগুলোকে ধ্বংস করেছে। তো যাই হোক, এই প্রতিবেদন যখন পেশ আপনাদের সামনে করবো ততক্ষণে হয়তো ফাইনাল লিস্ট আপনাদের হাতের মুঠোয় চলে আসবে। তো যাদের নাম আসবে তারা তো আর কি নিশ্চিন্তে থাকবেন, কিন্তু যাদের নাম আসবে না তাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিয়ে রাখতে চাই, যে আপনারা প্যানিক করবেন, আপনারা অযথা ভয় পাবেন না। যারা অনুপ্রবেশকারী, যারা অবৈধ ভোটার, তারা ভয় পাবেন, এটা স্বাভাবিক, এটাই স্বাভাবিক। কিন্তু যারা আমাদের দেশের বৈধ ভোটার, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনারা আবার সুযোগ পাবেন আপনাদের নাম ভোটার তালিকায় তুলবার জন্য। আপনারা নিশ্চিন্তে থাকুন, যারা দেশের বৈধ নাগরিক তারা আবার পুনরায় সুযোগ পাবে তাদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করবার। আর যারা আমাদের দেশের নাগরিক নন, তাদের নিয়ে ভাবনা চিন্তা করবার কিছু, তারা জাহান্নামে যায়। তাদের দায় ভারত সরকারের নয়, তাদের দায় ভারত সরকারের নয়, তাদের দায় পশ্চিমবঙ্গ সরকারের নয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যেহেতু তারা ভোট ব্যাংক, তাই পশ্চিমবঙ্গ সরকারের মাথা ব্যথা, এতটা মাথা ব্যথা। তাই আমাদের মতন যারা সাধারণ মানুষ আছে তাদেরকে ওইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই। যদি অবৈধ নাগরিকদের ভোটের তালিকা থেকে নাম বাদ যায় সেই বিষয়েও চিন্তা করার, সেই ক্ষেত্রেও চিন্তা ভাবনা করার কারণ নেই। আর যদি তাদের নাম, যারা বৈধ ভোটার তাদের নাম না থাকে, তাহলেও চিন্তা করার কোনো কারণ নেই, কেন তারা আবার করে সুযোগ পাবে। এটা নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে যারা প্রকৃত ভোটার তারা একবার নয় একাধিকবার সুযোগ পাবেন ভোটে নাম তুলবে। কেননা এটা নির্বাচন কমিশনেরও দায়, তাদেরও দায়িত্ব যে প্রকৃত ভোটাররা, একজন প্রকৃত ভোটারেরও যেন নাম বাদ না। এবং আমরা আশা করব নির্বাচন কমিশন সেই লক্ষ্যে কাজ করবে। ইতিমধ্যেই প্রায় 70 লক্ষ ভোটারের নাম বাদ চলে গেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বললেন যেটা 50 লাখের মতন আর কি শুনানি বাকি আছে, সেটা 50 লাখ নয়, 80 লাখের শুনানি বাকি আছে। ওনার ভয় পাওয়ার কারণটা স্বাভাবিক, বুঝতে পারি। ওনার যদি আর কি ওনার ভোট ব্যাংক যদি বাদ চলে যায় তাহলে তো ওনার খুব বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই ওনার ভয় পাওয়াটা অমূলক না, ওনার ভয় পাওয়াটা স্বাভাবিক। যদি এই 50 লাখের মধ্যে যদি দেখা যায় যে আরো 30 লাখ ভোটারের নাম, মানে অবৈধ ভোটারের নাম বাদ যায়, তাহলে মোটামুটি 1 কোটি ভোটারের নাম বাদ চলে যাবে এসআইআর থেকে। আর যদি 1 কোটি ভোটারের নাম, ভোটার তালিকা থেকে বাদ চলে যায়, এটা জেনে রাখুন এই 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। তৃণমূলের পরাজয় নিশ্চিত, কেননা আমরা পাড়ায় পাড়ায়, অঞ্চলে অঞ্চলে যতটা জায়গায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়েছে, বাসে, ট্রামে, ট্রেনে, রাস্তাঘাটে, চায়ের দোকানে, ক্লাবের আড্ডায়, মোড়ের মাথায়, যেখানেই মানুষের জমায়েত হয়েছে সেখানেই কিন্তু আমরা কান পেতে শুনতে পেয়েছি যে মানুষ এই সরকারের প্রতি সন্তুষ্ট নয়। অনেক আশা নিয়ে কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে 2011 সালে মানুষ ক্ষমতায় বসিয়েছিলেন, তাদের কারোর আশা পূরণ হয়নি। তারা যেসব আশা নিয়ে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিলেন, কারোর আশা পূর্ণ হয়নি। নারী সুরক্ষা নেই, কর্মসংস্থান নেই, বেকারত্ব দিনের পর দিন বেড়ে যাচ্ছে। 2011 সালের পর থেকে 2026 সাল পর্যন্ত, মানে এই 15 বছরে আমাদের রাজ্যে কোনো শিল্প আসেনি। শিক্ষা ব্যবস্থা কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে, স্বাস্থ্য ব্যবস্থায় কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্ব, এই বিষয়গুলোর কোনোটার ক্ষেত্রেই এই তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের মুখ রাজ্যবাসীকে দেখাতে পারেনি। তাই পশ্চিমবাংলায় প্রকৃত উন্নয়ন করতে এবার অন্তত পশ্চিমবাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে, রাজ্যে এবং কেন্দ্রে একই সরকার প্রতিষ্ঠা করতে ভারতীয় জনতা পার্টিকে একটা সুযোগ করে দেবে, এই আশা রেখে আজকের মতন
এই প্রতিবেদন এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী আরেকটি প্রতিবেদনে। আপনারা ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। পশ্চিমবাংলার প্রত্যেক বাঙালি চৈতন্য হোক।